অন্য ছড়াটা বংশের অপর একজন বেনামী পূর্বপুরুষ তাহার প্রণয়নীকে পড়াইয়া দিয়াছিলেন। এসব অবশ্য নানা কানাঘুষা কথা। আমাদের হিসাব নিকাশের খাতায় কোনো খরচ নাই, অথচ মজুতও নাই। কিছু জড়োয়া বংশের ভাগ বাঁটোয়ারার সময় নিখোঁজ হইয়াছে। ছোট তক্তির আকারের একখানি দুর্লভ পান্না বসানো বাজুবন্ধ ছিল দেবী রাধারানীর। সেখানে নিখোঁজ হয় আমার পিতা ও পিতৃব্যেরা যখন পৃথক হন তখন। পান্নাখানি অবিকল তোমার বিমাতার সিঁথিতে যে পান্নাখানি আছে তাহারই অনুরূপ। নেকে সন্দেহ করে এখানি সেখানি। আমি এখানেই আমার ছোট খুড়ার সংকটের সময় কিনিয়াছিলাম। তোমার মা লন নাই, বিমাতাও লইয়াছেন। বর্তমানে আমাদের দেবত্রের সকল শরিকের অংশ কিনিয়া দেবত্রের 16 আনার মালিক হওয়ার সূত্রে এই অবশিষ্ট বেদনা মন্থিত জহরতগুলি 16 আনার মালিক হিসাবেই তোমার কাছে পাঠাইতেছি। পিতৃব্যের দাবিতে অনুরোধ করিতেছি যে আমাদের বংশের যে সাধনার দেবতা হইতে ব্রহ্ম পর্যন্ত সাক্ষাৎকার ও অনুভব হইত, যে সাধনা কয়েক পুরুষ ধরিয়া আমরা ভূসম্পত্তি ও স্বর্ণরৌপের স্তূপের তলায় চাপা দিয়াছি, তুমি যখন সেই সাধনা উদ্ধারে কৃত সংকল্প এবং খানিকটা উদ্ধারও করিয়াছ, তখন তুমি এইগুলি যথাস্থানে পৌঁছাইয়া দিবার জন্যই গ্রহণ করিবে। আর পণ্ডিত ও তত্ত্বজ্ঞ হিসাবে আমাদের পূর্বপুরুষের অর্জন করা কয়েক শত বিঘা ব্রহ্মত্ব জমি যাহা আমার ভাগে পড়িয়াছে, আমার অন্তিমকালে তোমাকেই একমাত্র ন্যায্য উত্তরাধিকারী জানিয়া তোমাকেই একক দিয়া গেলাম। অন্যান্য জমিদারি সম্পত্তি তোমার বৈমাত্রেয় ভাতা রক্ষণাবেক্ষণের যোগ্য হিসাবে পাইবেন। এই ব্রহ্মত্রের সহিত কোনো প্রকার বৈষয়িক চাতুরীর সংস্পর্শ নাই, সুতরাং ইহা গ্রহণ করিতে দ্বিধা করিবে না। করিলে প্রকারান্তরে আমাকেও তোমার অস্বীকার করা হইবে জানিবে। ইতি। হীরা জহরত এবং সম্পত্তি তিনি গ্রহণ করেছেন এই গর্বের জন্যেই। তার পিতার মৃত্যু হয় গোকুল বৃন্দাবন থেকে ফেরার অব্যবহিত পরেই। প্রয়াগে এসে সংবাদের সঙ্গেই দানগুলিও তিনি পান। হীরা জহরতের অধিকাংশগুলি বিক্রয় করে প্রায় 2 লক্ষ টাকা সংগৃহীত হইয়াছিল। তার মায়ের দেওয়া অলঙ্কারের দরুন কিছু টাকা আগে থেকেই তার হাতে ছিল। সেই অর্থ সম্বল করে কয়েকখানি নৌকা নিয়ে তিনি বাংলাদেশে এসে সর্বাগ্রে দেখা করলেন ভাইয়ের সঙ্গে। ভাইকে বললেন, ব্রহ্মত্ব জমি থেকে নিত্য 200 মণ চালের ব্যবস্থা কি সম্ভব? কৃষকদের ন্যায্য অংশ দিয়ে তা কি পাওয়া যেতে পারে? ভাই বললেন, বৎসরে 500 মণ চালেরই বন্দোবস্ত আছে। নূতন বন্দোবস্ত করলে ওটা হয়তো 600 মণে অনায়াসে দাঁড়াতে পারবে। ওর সঙ্গে আমিও কিছু যোগ করে দিতে চাই। মাধবানন্দ বললেন, না, প্রয়োজন হলে হাত পাতব, তখন দিও। এখন আর একটি কাজ করে দাও, আর একটি নিভৃত নিরাপদ স্থান, যেখানে মঠ স্থাপন করে নিরুপদ্রবে থাকতে পারি, রাজকুল ভক্ত উভয় কুল থেকে। তাই অনেক খুঁজে বিবেচনা করে শ্যামরূপার গড়, ইছাই ঘোষের দেউল এবং তৎসংলগ্ন স্থানগুলির স্বামিত্ব আয়ত্ত করে দলিল হাতে দিয়ে বললেন, এই নাও। মাধবানন্দ এরপরেই পাঠিয়ে দিলেন তার কয়েকজন শিষ্যকে, সঙ্গে দিলেন বাপের আমলের ইমারত তৈরি ও রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত কর্মচারীকে। বললেন, সামান্যভাবে আশ্রমের মতো করে পত্তন করে দিন, যেখানে বসে ধীরে ধীরে মঠ তৈরি করে নেব আমি নৌকার ওপর থাকতে পারছি না, ভূমির ওপর আসন করবার জন্যেই আমার অন্তরাত্মা উন্মুখ হয়ে উঠেছে। এই আশ্রম তার সেই বহু আকাঙ্ক্ষার আশ্রম। এখানে তিনি আসন তৈরি করে বসে চৈতন্যময় পুরুষকে আহ্বান করবেন। ওপারে জয়দেব গোস্বামীর বৃন্দাবন লীলার নায়ক রাধা বিনোদকে বলবেন, বাঁশি ছেড়ে অসি ধরো, কংসারী রূপে জাগ্রত হও। আজ মধু তৃষ্ণা ত্রয়োদশী। মাধবানন্দ ভোরবেলায় অজয়ের ঘাটে স্নান করতে গিয়ে ওপারে কেন্দুলির ঘাটে জনতার সমাবেশ দেখে বিস্মিত হলেন। এত লোক, জনতা তিনি অনেক দেখেছেন, কৌতূহল তার নেই। সামান্য উপলক্ষ পেলেই মানুষ যে কেমন করে এমন ছুটে আসে তিনি জানেন, খুঁজতে আসে। জীবনে যা চায় তাই খুঁজতে আসে। স্নান সেরে উঠে আবার তিনি ঘুরে দাঁড়ালেন। ও কার ধ্বজা উঠছে? একটা গাছের উপর একটা লাল রঙের ধ্বজা উঠছে। নদীর ধারে একটা হাতি, কয়েকটা ঘোড়া। ধ্বজার প্রতীক চিহ্ন কার? গোস্বামী সম্প্রদায়ের প্রতীক বলেই তো মনে হচ্ছে। সম্ভবত পুরীধামে দোলযাত্রার পর গোস্বামীদের কোনো দল উত্তর ভারত থেকে ফিরছেন।
দ্রুতপদে আশ্রমে ফিরিয়ে তিনি ডাকলেন, শ্যামানন্দ। গুরু মহারাজ। মাধবানন্দেরই সমবয়সী সবল ব্যায়ামপুষ্ট দেহ একজন প্রিয় শিষ্য এসে দাঁড়ালো। মাধবানন্দ বললেন, আমি একবার ওপারে যাচ্ছি, কিন্দুলিতে রাধা বিনোদকে প্রণাম করে আসি। প্রভুর মঙ্গলারতি হয়ে গেছে, তুমি বাল্যভোগের ব্যবস্থা করো। একটু চুপ করে থেকে তিনি বললেন, মনে হচ্ছে ওপারে গোকুল গোস্বামীদের একটি দল এসেছে, দেখে আসি। গৈরিক উত্তরাখানি টেনে নিয়ে কাঁধে ফেললেন। গৈরিক নাওবলির মস্তকাবরণটি মাথায় জড়িয়ে নিয়ে দণ্ড হাতে বেরিয়ে পড়লেন। গোপালানন্দ বিরাট দেহ সন্ন্যাসী আশ্রমে দাওয়ায় অষ্টপ্রহরী বসে আছে তার লৌহদণ্ড হাতে নিয়ে, সেও সঙ্গে সঙ্গে উঠল। মাধবানন্দ বললেন, না। পঞ্চম পরিচ্ছেদ। আশ্রম থেকে পঞ্চম পরিচ্ছেদ। আশ্রম থেকে বের হয়ে তিনি বনের পথ ধরলেন। বনে বনে শ্যামরূপার গড় পর্যন্ত গিয়ে সেখান থেকে রক্তনালার মাঠ পার হয়ে কিন্দুলি সামনাসামনি অজয়ের ঘাটে গিয়ে উঠবেন। সেখান থেকে নৌকা নিয়ে ওপারে যাবেন। দেবতাকে দর্শন ও প্রণাম করতেই সেখানে বেরিয়েছেন। সেখানে শ্যামরূপাকে প্রণাম না করে যাবেন, সে কি হয়? আদ্যাশক্তি যোগমায়ার চৈতন্যময় সত্তার আধার স্বরূপিনী। ফুলের যেমন বৃন্ত চৈতন্যময় সত্তার, তেমনি আদ্যাশক্তি পরমা প্রকৃতি আধারের মতো বৃন্তের মতো ধারিণী। নন্দ গোপ গৃহে যাতা যশোদা গর্ভ সম্ভূতা, ইনি সেদিন আবির্ভূত হয়ে কংসাসুরের সিংহাসনে নিজেকে আহুতি দিয়ে না দিলে পৃথিবী দেবকী নন্দনকে পেত না। ভাগবতে সেই হিসাবে আদ্যাশক্তি পূর্ণ চৈতন্য স্বরূপ পুরুষোত্তমের ভগিনী। মাধবানন্দের নিজের সাধনার এই শক্তি সত্তাকে বাদ দিয়া চৈতন্য সত্তার উপাসনার সিদ্ধি নেই। সৎ শুদ্ধ সংযত শক্তির লালনেই চৈতন্য সত্তার জ্যোতির্ময় অমৃতময় প্রকাশ আপন ভাবনাতেই মগ্ন হয়ে পথ চলেছিলেন মাধবানন্দ। কিন্তু এই পথেরও আজ লোকের ভিড়। ওপার থেকে এপারে এসে শ্যামরূপাকে প্রণাম করে মধু কৃষ্ণা ত্রয়োদশীর স্নান পুণ্যকে বাড়িয়ে 16 আনাকে 18 আনা করে তবে ফিরবে। তিনি এ পথ ছেড়েও গভীর বনের পথ ধরলেন। নিবিড় বনের মধ্যে দিয়ে কাঠুরিয়াদের, ঔষধ সংগ্রহকারীদের, শিকারীদের পাইপ চলা পথ। চারিপাশে প্রাচীনকালের দুর্গের ধ্বংসাবশেষ, মজে আসা পরিখা, সুদৃঢ় সুউচ্চ মাটির প্রাকার, ভাঙা পাঁচিল, খিলানের উপর খিলান, ভাঙা মন্দির। নিবিড় অরণ্যের মধ্যে বিশাল এক বটের ছায়ায় নবদ্বীপর জীর্ণ অসাড় দেহ পঙ্গু এক প্রাচীরের মতো নিস্তরঙ্গ স্বপ্নহীন তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে আছে। রন্ধ্রে রন্ধ্রে শাল গাছ জন্মেছে, তার উপর অসংখ্য লতাজা, নিচে অজস্র গুল্ম, অনন্তমূল শতমুখী কচু আলকুশি। বনের এই মর্মস্থলে ঢুকেই তিনি থমকে দাঁড়ালেন। অপরূপ শব্দঝঙ্কারে বনস্থলী ভরে আছে, যেন একটা বিরাট সেতার বাজছে ধূনের গতিতে। জোরারি তারগুলি ঝংকার তুলছে, তার সঙ্গে গন্ধ। নিঃশ্বাস ভরে গেছে তার, চোখ জুড়িয়ে গেছে। কচি সবুজের ঢেউ বইছে অরণ্যে, তার সঙ্গে সঙ্গে নানা বর্ণছটা। অরণ্যভূমিতে বসন্ত যেন পরিপূর্ণ প্রকাশে প্রকাশিত। বসন্তের আদি মধ্য অন্ত আছে, শৈশব যৌবন বার্ধক্য আছে। অরণ্যের তৃণাঙ্কুর থেকে শাল শীর্ষে রক্তাভ কিশলয় বৃন্তে নবগত মঞ্জরির মধ্যে বসন্ত যেন নবকিশোরের মূর্তি ধরে আসন পেতেছে। পাতায় পাতায় ফুলে ফুলে দলে দলে রূপ রস গন্ধের শব্দের সে যেন এক মহোৎসব, শব্দ সঙ্গীত হয়ে উঠেছে। কত পাখির কত গানে সে এক সঙ্গীতের ঐকতান ঝঙ্কৃত হচ্ছে। তার সঙ্গে লক্ষ লক্ষ মৌমাছি এবং ভ্রমরের অশান্ত গুঞ্জন, সেতারের জোয়ারির তারগুলির সংকারের মতো। দুটো ভ্রমর তার কানের পাশ দিয়ে একটানা ভোঁ 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 শব্দ করে পরস্পরকে তাড়া করে উড়ে গেল। ঠিক কানের পাশটিতে শব্দ আকস্মাৎ উচ্চ হয়ে তাকে ঈষৎ চকিত করে তীরের মতো সামনের দিকে চলে গেল। সেদিকে তাকিয়ে তিনি একটু হাসলেন। মাথার ওপর বিরাট মৌমাছির চাক। এখানে অজয়ের তীরের মাটির রং গৈরিক বনতলের ওপর টপ টপ করে মধু ঝরে পড়ছে। ঝরা পাতাগুলি আঠালো হয়ে উঠছে, পাড়ে আটকাচ্ছে। স্থানটায় অনেকগুলি বহড়ার গাছ,
বহড়ার মঞ্জরি থেকে মধু ঝরছে, উগ্র মধুর গন্ধের মধ্যে মাদকতার আভাস। ঝরা পাতার উপর অসংখ্য মৃত পতঙ্গ কয়েকটা ভ্রমরও পড়ে আছে। মধ্যে মধ্যে গলগলে ফুলে পত্রহীন গাছগুলি ফুলে ভরে গিয়েছে। জবা ফুলের মতো আকার, গাঢ় উজ্জ্বল হলুদ রং, বনের শ্যাম অঙ্গে স্বর্ণভূষণের মতো। ফুলগুলিকে ঘিরে এখানে মৌচুটকি পাখিরা নিচে নিচে উড়ে বেড়াচ্ছে। কোথায় পত্রপল্লবের অন্তরালে কোকিল ডাকছে, মধ্যে মধ্যে কোথায় কোন গুল্মের অন্তরালে তিতির ক্রমে ডেকে উঠছে। ক্রমোচ্চ স্বরগ্রামে একটানা ডেকে চলেছে, চোখ গেল, চোখ গেল, চোখ গেল। এবার আসছে শাল ফুলের গন্ধ। শালবন শুরু হলো। সরল দীর্ঘতনু শিশু বনস্পতির দল, তলায় অজস্র অসংখ্য চারা, তারই মধ্যে থেকে উঠেছে কত লতা, গুঞ্জলতা, শতমূল, অনন্তমূল, গুলঞ্চ, আরও কত লতা। যে বনস্পতিকে ধরেছে তাকে পাকে পাকে পিষে ধরেছে। কাণ্ডের গায়ে সর্পিল বেষ্টনের চিহ্ন এঁকে দিয়েই ক্ষান্ত হয়নি, অজস্র বিস্তারের জাল রচনা করে তাকে আচ্ছন্ন করে, তাকে আলোকপথ রুদ্ধ করে দিয়েছে। নারী, লতারাই এখানে নারী। সামনেই একটা পথ, বনটার ভিতর দিয়ে চলে গিয়েছে অজয়ের ঘাটে। লোক চলেছে, দল বেঁধে চলেছে। এক এক দলে 5 জন 7 জন চলেছে ওপারে কেন্দুবিন্দে। অধিকাংশই তিলক ফোঁটা কাঁটা বৈষ্ণব, কিন্তু গৃহস্থ এরা। এদের মধ্যে 2 জন 3 জন 4 জনের দলে বাউল, বৈরাগী আর বৈষ্ণবী। মন বিমুখ হয়ে ওঠে মাধবানন্দের। অন্ধকূপের পঙ্কস্তরে পড়ে মানুষ যখন নেশার করে বা মস্তিষ্কের বিকৃতিতে পুষ্পসজ্জায় আনন্দ অনুভব করে, তখন ওই গাঢ় অন্ধকারকে জ্যোতির ভাস্করতার দৃষ্টি অবরুদ্ধ হলো বলে মনে করে পুলকিত হয় এবং চৈতন্যময় পুরুষেরাও চেতনা বিলুপ্ত হয়। অন্ধ তামসী আদিম উল্লাসে অট্টহাস্য করে। এদের কেন্দ্র করে সেই তামসী জেগেছে। একটা গাছের ছায়ায় বসে একটি এমনি দল গঞ্জিকা সেবনের আয়োজন করছে। মাধবানন্দ দিকটা পাশে ফেলে মোড় ঘুরলেন। তিমিরারুদ্ধ অসহায় হতভাগ্যের দল, কৃমিকীট পঙ্কপল্লবের মধ্যে বসে ভেসে বেড়াচ্ছে আর আকণ্ঠ পঙ্ক পান করে অমৃত সাধনের তৃপ্তি অনুভব করছে। এরা তাই। মধ্যে মধ্যে মাধবানন্দের মনে করুণা জেগে উঠতে চায়, কিন্তু করুণা করতে তিনি পারেন না। করতে গেলেই তার মায়ের কঠোর শীতল দৃষ্টি চোখ দুটি তার মনুষ্যক্ষুর সম্মুখে জেগে ওঠে। মনে হয় পরপার থেকে মা তার দিকে তাকিয়ে আছেন। এই ভঙ্গিতেই তিনি তাকে অবাঞ্ছিত কর্ম থেকে নিরস্ত করতেন। মা করুণা করতে পার না, করুণা করতে পারেন না তিনি, তবে ঘৃণাও তিনি করেন না। হঠাৎ এসে পড়লেন এক টুকরো খোলা জায়গায়। চারিপাশে ঘন বনবেষ্টনীর মধ্যে ঘন সবুজ ঘাস কমল লাবণ্যে ঝলমল করছে, যেন একটি শ্বেত চন্দনের তিলক বিন্দুর মতো প্রসন্ন। তারই পাশাপাশি কটি লাল কাঞ্চনের গাছ, অষ্টাবক্রের মতো আঁকাবাঁকা ডাল খর্বাকৃতি গাছগুলি একেবারে পত্ররিক্ত। শুধু একবারে মাথায় 2টি ডালে রক্তাভ কাঞ্চনবর্ণ 2-4টি করে ফুল ফুটে আছে, যেন কোনো শবরী ফুলের অর্ঘ্য মাথায় করে দাঁড়িয়ে আছে। কিছু ফুল পেড়ে নিলেন মাধবানন্দ। মা শ্যামরূপাকে কয়েকটি, রাধা বিনোদকে কয়েকটি ভেট দিয়ে আসবেন। মন্দিরে আজ অনেক যাত্রী সমাগম, বৈষ্ণবী এবং এক শ্রেণীর বিলাসী গৃহস্থ বৈষ্ণবের ভিড় বেশি। তাদের ভিড়ের আর অন্ত নাই। সঙ্গে আশ্রিতা সেবাদাসী, আর কারো একটি, কারো 2টি, কারো কয়েকটি। এমন আখড়াধারী বৈষ্ণব মহান্ত আছে যাদের কয়েক গণ্ডা। তাদের আখড়ায় লীলা চলে। দোলযাত্রায় দোললীলা, ঝুলনে ঝুলনলীলা, রাসে রাসলীলা, এমনকি বিশেষ গোপনতার মধ্যে বস্ত্রহরণ লীলাও নাকি চলে। একটা কথা আছে, দারিদ্র দোষ গুণ রাশি নাশি। কথাটা অস্বীকারের উপায় নাই, কিন্তু ধনসম্পদ সেখানে বিকৃতি একবার শুরু হলে আর রক্ষা নাই। মাধবানন্দের এক অধ্যাপক বলেছিলেন, দেখো বাবা, এই কুঁচো মাছ পোষলে পলাণ্ড রন্ধন লঙ্কার রটনা বেশি পরিমাণে দিলে খাওয়া যায়। আমি অবশ্য মাছ খাইনি, তবে গন্ধে রসনা সরস হয়ে ওঠে, এ সত্য অস্বীকার করব না।
এবং পরিতোষ সহকারে অনেককেই খেতে দেখেছি, কিন্তু বাবা বড় রোহিত মৎস্য যখন পচে তখন পৃথিবীর কোনো উপাদান সংযোগেই তাকে আর খাদ্যে পরিণত করতে পারা যায় না। তখন ওকে লেবু গাছের তলায় চাপা দিতে হয়। রস যে রস, তাও অম্ল রসেই ওর পরিণতি হয়। তবে হজমি যদি বলো তো বলতে পারো, সাধারণ দরিদ্র ভিক্ষুক বৈষ্ণবদের বিকৃতি সমাজকে তত বিকৃত পঙ্গু করেনি যত করেছে এই সম্পন্ন অবস্থায় বৈষ্ণব গৃহস্থেরা, বৈষ্ণব মহান্তেরা। দারিদ্র্যের তবু একটা বিশ্বাস কোথাও না কোথাও আছে। সম্পন্নদের কোনো বিশ্বাসই নেই, তারা শুধু বিলাসী, শুধু ব্যভিচারী। হায়, বৈষ্ণব ধর্মের পরিণতি, মহাধর্ম বৈষ্ণব ধর্ম। তার আদি কবি তুমি কবিরাজ গোস্বামী। কবিরাজ গোস্বামী, পদ্মাবতী রমন, জয়দেব সরস্বতী, তুমি নিজেকে ডুবিয়ে দিয়েছিলে তোমার সখী সচিব পত্নী পদ্মাবতীর রূপসাগরে। যৌবন জলধিতে তোমার কবিচিত্ত বিলাস কলা কৌতূহলে এমনই মগ্ন হয়ে গেল যে চৈতন্যময় পুরুষোত্তমের আর কোনো মহিমা দেখতে পেলে না। প্রভাসী সমুদ্রের কূলে নিম গাছের ছায়ার তলায় দাপরের জীবচিত্ত তিমির হরণ জ্যোতির্ময় পুরুষটি যাদবহীন নির্বংশ দ্বারকাপুরীর দিকে তাকিয়ে যে নিরাসক্ত প্রসন্ন মুখে বসেছিলেন, সে মুখশ্রীর মহিমাও কি তোমাকে মুগ্ধ করে নাই? হায় কবি হায়, শুধু তুমিই বা কেন? মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়নের পর তোমরা কবিরা যেদিন থেকে তপবনের তপস্যাকে বহ বহম মহিষী পরিবৃত বহু মহিষী পরিবৃত রাজাদের সভা আশ্রিত করিয়াছ, সেদিন থেকেই তোমরা কবিচিত্তকে বিলাস কলা তরঙ্গ মুখর আদিরসের ঘাটে ডুব দিয়ে গড়িয়ে দিয়েছ। সমুদ্র তটের ঘাটে বসেই তরঙ্গ স্নানের সঙ্গে বালি মেখে উল্লসিত হলে, জীবন সমুদ্রের মহাগভীরে অনন্তের ধ্যান মহিমায় সন্ধান হারালে, কেন্দুলির মন্দিরে রাধা বিনোদ যাকে দর্শন করে ফিরছিলেন মাধবানন্দ। এই কথাগুলি তার মনের মধ্যে ফিরছিল। গলায় রাধা বিনোদজির প্রসাদী মালা, সাদা টগর ফুলের মালা গাছের মধ্যে মধ্যে ওই কাঞ্চন ফুলের পরন, যেন শিলাফলকে সাদা রঙে লেখা লালিত কাব্যের একটি শ্লোকের এক একটি চরণের শেষে আলতা লাল কালি কলিতে টানা এক একটি পদচিহ্ন। চমৎকার নিপুণ হাতে রচনা মালা গাছে। একেবারে মধ্যস্থলে কয়েকটি কাঞ্চনের একটি স্তবক। বাইরে এসে দাঁড়িয়ে তিনি তাকিয়ে দেখলেন চারিদিক। কোথায় সেই ধ্বজা, যে ধ্বজা তিনি এপার থেকে ওপার থেকে লক্ষ্য করেছিলেন? সামনে অজয়ের ঘাট পর্যন্ত 1 পোয়া পরিমাণ প্রশস্ত চরভূমি ও বালুচর। এপারের মন্দির থেকে ওপারে শ্যামরূপার সামনের বাঁধ পর্যন্ত ভূমি প্রায় 1.5 ক্রোশ ব্যাপী। এই 1.5 ক্রোশ স্থানের মধ্যে দুর্দান্ত অজয় পার্শ্ব পরিবর্তন করে। যেকালে শ্যামরূপার বাঁধ তৈরি হয়েছিল, সেকালে ওরই কোন ঘেঁষে অজয় বোধ হয় প্রবাহিত হতো। প্রবাদে আছে, কবিরাজ গোস্বামী তার মহা সমস্যার পদ স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং অসমাপ্ত রেখে চিন্তিত মনে পদমখণ্ডির ঘাটে স্নানে বেরিয়ে পথ থেকে ফিরে গিয়ে দেখেছিলেন বিগ্রহের সেবাভোগ হয়ে আছে এবং তার ছদ্মবেশ ধারী পরম পুরুষের আহার হয়ে গেছে। তিনি শুয়েছেন এবং পদ্মাবতী প্রসাদ ভক্ষণ করছেন। সুতরাং এই সময়ে যে পথটা অতিক্রম করা হয় সেটা কম পথ নয়। এখন হয়তো এতটা নেই, অজয় সরে এসে খেয়ে নিয়েছে, কিন্তু যেটা আছে সেটাও কম নয়। ওদিকে শ্মশান ও বাউল সমাবেশের বটতলা, এদিকের অংশটা শুধুই বালুচর। এই চরেই বসেছে মেলা। পথে বসে গিয়েছে শাড়ি দিয়ে ভিক্ষুকের দল। ওই তো দেখা যাচ্ছে একটা তরুণ অশ্বত্থ গাছের মাথায় ধ্বজাটা উঠছে। ওই যে কয়েকটা